ভাইয়া একটু মানগুলা মুখে বললে ভালো হতো, হ্যাঁ বলতেছি। আচ্ছা দেখো, কারণ আমার অনেক বাজে অবস্থা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হতে পারে, যে কারণে হতে পারে। আচ্ছা, আমি মানগুলো বলি মুখে। তোমার হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি। সো এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3, -2, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। দেন বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3, 9। এরপর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, -8। এই হচ্ছে তোমার ত্রিভুজের তিনটা শীর্ষের স্থানাঙ্ক। তো প্রথমে আমি জানতে চাইছি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। তুমি যদি তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তুমি খুব সহজেই এবিসি এর ক্ষেত্রফল বের করতে পারবা। তো এটা আমরা লাস্ট ক্লাসে সবার শেষে দেখছিলাম যে কিভাবে আসলে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে সেখান থেকে ওই ত্রিভুজ বা চতুর্ভুজ বা ওই বহুভুজের ক্ষেত্রফল বের করতে হয়। তাহলে তোমরা এখানে ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবা, হাফ ইন্টু x1 x2 x3, এরপর আবার x1 y1 y2 y3 আবার y1 দিয়ে, যে আমরা ফর্মুলাটা, তো ওই ফর্মুলা দিয়ে এখানে ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, এরপরের কোশ্চেনের পার্টটা দেখো। এরপরে বলা হয়েছে যে বি থেকে সি এর উপর লম্ব কত। এখন এইটা কিভাবে করা যায়, এই ব্যাপারে তোমাদের মতামত কি, এটা কিভাবে করতে পারি আমরা? কারো কোনো সাজেশন? হ্যাঁ, সি এ লম্ব দৈর্ঘ্য কত চাইছে? হ্যাঁ হ্যাঁ, মানে ওরা চাচ্ছে যে একটা ত্রিভুজের ওই যে তোমার হচ্ছে বি বিন্দু শীর্ষ থেকে আমাদের হচ্ছে যে সি এর উপর, সি এ বাহুর উপর যে লম্ব, ওই সেই লম্বের দৈর্ঘ্য চাইছে। কিভাবে করা যায় এটা? তোমাদের কোনো সাজেশন আছে? ভাইয়া স্থানাঙ্ক ধরে করা যাবে না? আচ্ছা, ক্লাসটা শুরু হয়ে গেছে তাই না? আচ্ছা দেখো, স্থানাঙ্ক ধরে তুমি মনে করতে পারবা না এটা। স্থানাঙ্ক ধরে যখন তুমি দৈর্ঘ্য বের করতে চাও, তাহলে কিন্তু তোমার দুই প্রান্তের স্থানাঙ্ক জানা লাগে। যেমন তুমি এ এর স্থানাঙ্ক জানো, বি এর স্থানাঙ্ক জানো, তাহলে তুমি কিন্তু এ বির দৈর্ঘ্যটা বের করতে পারো। বাট তুমি হচ্ছে বি থেকে যখন আমি বি এর স্থানাঙ্ক থেকে যখন আমি সি এর উপর লম্ব টানলাম, তখন ওই লম্বটা কোন বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুতে তুমি জানো না। আচ্ছা, আমি একটু গ্রাফটা আঁকি, তারপর তোমরা আমাকে বলো যে তুমি এটা কিভাবে করা যায়। দেখা যায় এখানে আঁকলে? হ্যাঁ, কোন সমস্যা নেই। এই ত্রিভুজটা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখা গেল তুমি দেখো যে আমার কাছে এ বিন্দুটা ছিল, বি বিন্দু ছিল, সি বিন্দু ছিল। এখন আমি হচ্ছে, ওরা আমাকে বলছে যে বি এর স্থানাঙ্ক যেটা, এই বি বিন্দু থেকে আমি একটা লম্ব টানবো। কার উপর লম্ব টানবো? এই যে সি এ বাহুটা আছে, এই সি এ বাহুর উপর আমি বি থেকে একটা লম্ব টানলাম। লম্ব টানলে ধরলাম এখানে হচ্ছে ডি বিন্দুতে ছেদ করলো। কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক তো আমি জানি না। আমি কি ডি বিন্দুর স্থানাঙ্ক জানি? আমি কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক জানি না। এখন ওরা আমাকে কিভাবে বের করবা? ভাইয়া এই যে এই বিন্দুটা এ এ আর বি কে এসি কে অন্তর্বিভক্ত করেছে, তাহলে স্যার তাহলে ভাই অন্তর্বিভক্তি সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। না না না, অন্তর্বিভক্ত সূত্র তুমি বের করতে পারতা যদি তোমার কাছে অনুপাত দেওয়া থাকতো। কত অনুপাত দেওয়া নাই। তোমার কাছে অনুপাত দেওয়া নাই।
ভাইয়া ক্ষেত্রফলের কি কোনো কথা আসবে? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, আদি অনেকটা লাইনে গেছো। আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি, দেখো তোমরা আমার সাথে একমত হতে পারো কিনা। আমরা প্রথমে আমাদের প্রথম কোশ্চেনের ফার্স্ট পার্টটা দেখো। ফার্স্ট পার্টের মধ্যে বলা হয়েছে যে, কোশ্চেনের প্রথম অংশে বলা হয়েছে যে আমাদের এই যে এ বি সি এই তিনটা স্থানাঙ্ককে নিয়ে যে ত্রিভুজটা হয়েছে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, আমরা তো সেটা বের করতে পারবো তাই না? সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি প্রথমে আগে ওইটা বের করো, ওইটা বের করে আমাকে ওইটার অ্যান্সার বলো, তারপরের স্টেপে কি আমি বলতেছি যে তুমি লম্বটা বের করবা কিভাবে। তো সবাই ভাইয়া দ্রুত। ক্ষেত্রফল 44 আছে। 44 রাইট। আচ্ছা তো সবাই, আমি সবাইকে করার একটু সময় দেই, সবাই একটু করো, 2 মিনিট সময় নাও, 2 মিনিটের মধ্যে এটা করো, সময় বেশি লাগবে না, আমি ফর্মুলাটা লিখে দিতেছি। হাফ ইন্টু, এখানে হচ্ছে -3, এরপরে যে বি হচ্ছে -3, এরপরে হচ্ছে 5, আবার -3 আসবে, এরপরে আসবে হচ্ছে -2, এরপরে হচ্ছে 9, -8, আবার -2। এই হচ্ছে কি আমার ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা পরিচিত এর সাথে, তো এই ফর্মুলাটা দিয়ে তোমরা এই ক্ষেত্রফলটা বের করো, বের করে বলো এটা কত আসছে ক্ষেত্রফল। আলিফ তুই তোর মাইক্রোফোনটা বন্ধ কর। তোমরা কি ক্ষেত্রফল বের করতে পারছো সবাই? জি ভাইয়া 44 আসছে। 44, আমি সবার কাছ থেকে শুনতে চাই, সবার বের হইছে? তাহলে আমি পরের স্টেপে যাচ্ছি। ভাইয়া সবাই 44 আসছে? আমি জিজ্ঞেস করি একটু, দাঁড়ানো। এই বাপ্পির ক্ষেত্রফল কত আসছে? করতেছে এখন মাত্র খাতা। আচ্ছা তাড়াতাড়ি করো। ইউষা, ইউষা তোমার অ্যান্সার বের হইছে? করতেছি। আর তাহলা, তাহলা তাড়াতাড়ি করো। 44 আসবে তাহলে, বুঝে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, যাদের 44 আসছে তাদের অ্যান্সার হচ্ছে কারেক্ট হইছে।
জি 44 আসছে। ইউসার সাউন্ড কিন্তু অনেক আস্তে আসে, আমি ভালোভাবে শুনি না। তাহলে অ্যান্সার কত আসছে? হ্যাঁ তালহা, অ্যান্সার আসছে আসছে কত? 44। আচ্ছা, এইবার হচ্ছে আমি পরের পার্টে আসি। দেখো, তার মানে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে 44 বর্গ একক। আমি কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি আরেকটা ভাবে বের করতে পারি, এটা তোমরা জানো আশা করি। যেমন হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাও কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়। এখন বি থেকে তোমরা যদি দেখো যে এই বি থেকে এসি এর উপর যে লম্ব, এটাই কিন্তু এই ত্রিভুজের উচ্চতা, এটাই হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। আর ভূমি হচ্ছে এই এসি হবে এই ত্রিভুজের তখন ভূমি। এসি যদি ভূমি হয়, আর এই যে বিডি কে যদি আমি নাম দিই ডি, এটা দৈর্ঘ্যের নাম যদি দিই ডি, মানে এই ডি হচ্ছে গিয়ে তার উচ্চতা। তাহলে আমি চাইলে এসি এর দৈর্ঘ্য ইজিলি বের করতে পারবো, দুইটা পয়েন্টই স্থানাঙ্ক আমি জানি। তাহলে আমি এখান থেকে এসি এর দৈর্ঘ্যটা বের করে ফেলি। বের করার পর আমি বলবো যে হাফ ইন্টু এসি এর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু হবে 44। সো ওইখান থেকে আমি উচ্চতাটা বের করে ফেলতে পারবো। উচ্চতা বা এই যে বিডি, এই যে লম্বটা বি থেকে এসি এর উপর যে লম্ব, সেই লম্বের দৈর্ঘ্য আমি বের করতে পারবো। তোমরা কি আমার কথার আগে বুঝতে পারছো? জি ভাইয়া ধরতে পারছি। আমি যে প্রসেসের কথা বললাম, এই প্রসেসটা কি ধরা গেছে? তোমরা কি এটার সাথে পরিচিত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জায়গা ত্রিভুজের ক্ষেত্রফল। আমি আরেকবার রিপিট করব। জি ভাই, একবার করেন। দেখো, আমার কাছে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখন জানি। এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু 44 বর্গ একক। সুতরাং আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি। এখন কিন্তু আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি কিভাবে? আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি এই এ বি এবং সি বিন্দুর এই স্থানাঙ্কের সাহায্যে, রাইট? এই স্থানাঙ্কের সাহায্যে বের করছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমি চাইলে আরেকভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এই ত্রিভুজের ভূমি ইন্টু এই ত্রিভুজের উচ্চতাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করি, তাহলেও কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তখন আমি যেটা করব যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার মধ্যে আমি কিন্তু এই উচ্চতাই কিন্তু আসলে দেখো এই যে বি থেকে এসি এর উপর যে লম্ব, এই লম্বটাকে কোনো একটা পয়েন্ট থেকে, তুমি যে একটা ত্রিভুজের কোনো একটা পয়েন্ট থেকে যদি আরেক বাহুর উপর তুমি একটা লম্ব আঁকো, সেটাই কিন্তু ওই ত্রিভুজের জন্য উচ্চতা হয়। তার মানে এইটাই হচ্ছে আমার উচ্চতা, এই বিডি, এই অংশটুকু হচ্ছে আমার উচ্চতা। এবং এই উচ্চতা, এই যে এই লম্বটা কোন বিন্দুতে ছেদ করছে, কোন বাহুর উপর ছেদ করছে? এসি বাহুর উপর ছেদ করছে। তাহলে এসি বাহুটাই হচ্ছে আমার ভূমি। এখন আমি যেটা করব, এসি বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে হাফ ইন্টু এসি ইন্টু উচ্চতা বলতে হচ্ছে এই বিডি বা ডি, এটা ইজ ইকুয়াল টু আমি লিখবো 44। ওকে, তারপর এসি বাহুর দৈর্ঘ্য তো আমি বের করতে পারবো। এসি বাহুর দৈর্ঘ্য তোমরা এখানে বের করে ফেলবা। এই যে এ বিন্দুর স্থানাঙ্ক জানো, সি বিন্দুর স্থানাঙ্ক জানো, এসি বাহুর দৈর্ঘ্যটা বের করে তোমরা যখন মনে করো একটা বাক্স আসলো, বলবা এসি বাহু এর দৈর্ঘ্য হচ্ছে বাক্স, আর ডি এরটা তো তুমি জানো না। তাহলে হাফ ইন্টু বাক্স ইন্টু ডি ইজ ইকুয়াল টু 44। সো এখান থেকে তো ডি এর মান বের হয়ে যাবে না? ডি মানে হলো এর লম্বটা, তাহলে লম্বর মান বের হয়ে যাবে ইজিলি, কারণ তুমি এসিও জানো আর ত্রিভুজের ক্ষেত্রফল তো তুমি আগেই বের করছো। আর হাফ ইন্টু এসি ইন্টু ডি, তাহলে এখান থেকে ডি বের হয়ে যাবে। প্রসেসটা বুঝতে পারছো? কারা কারা বুঝছো এই প্রসেসটা? ভাই জি বুঝেছি। ভাই, এখন বুঝছি। আচ্ছা, এখানে কি ইউসা আছে? ইউসা বুঝছো?
বিষয় হ্যাঁ বুঝতে অ্যানসার কি পারছো? 8.8? হ্যাঁ অ্যান্সার 8.8 আছে, আমিও করলাম মাত্র। আচ্ছা সবাই করুক, তারপরে আমি নিজেও জানি না, আমি তো ম্যাথগুলো করি নাই। এটার অ্যান্সার দেখতে হবে। ভাইয়া অ্যান্সার 8.8। 8.8 রাইট। আচ্ছা তাহলে সবার যেটা 8.8 আসছে তাহলে ধরে নিলাম 8.8 হচ্ছে অ্যান্সার। আমি একটু বইয়ে দেখি বইয়ের অ্যান্সার কত দেওয়া আছে। তোমাদের হচ্ছে বইয়ের অ্যান্সার কত কই? 8.8, 8.8 অ্যান্সার হচ্ছে 8.8। যাদের 8.8 আসছে তাদের ম্যাথটা হইছে। আমার আজকে ক্যামেরা অ্যাঙ্গেলটা কোনো বাজে হইছে মনে হয়। সো এই ম্যাথটা ক্লিয়ার তাই না? আচ্ছা এখানে এখন আরেকটা মজার প্রবলেম। সো দেখো ওটা কিভাবে করা যায়। আচ্ছা আমি তাহলে এই ম্যাথটা মুছতেছি, তোমাদের যদি সবার করা হয়ে থাকে, আশা করি সবাই পারছো। A B C D। আচ্ছা বোর্ডের এটা কি ক্লিয়ার? আমি যে ত্রিভুজটা আঁকলাম এবং স্থানাঙ্কগুলো লিখলাম, নাহলে আমি মুখে বলতেছি। সবাই দেখতেছো? ভাইয়া স্থানাঙ্ক গুলো একটু মুখে বললে ভালো হতো। হ্যাঁ বলতেছি। তাহলে আলিফ তুমি একটু লেখো। তুমি দেখো আমি এখানে প্রথমে একটা ত্রিভুজ আঁকছি, এবিসি একটা ত্রিভুজ আঁকছি। সো এবিসি ত্রিভুজের আমি মধ্যবিন্দু গুলোকে নিছি। যেমন মনে করো এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। ওকে, এই ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,8। আমি এবিসি ত্রিভুজ আঁকলাম, এরপর প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু নিলাম। যেমন এবি বাহুর মধ্যবিন্দু নিছি ডি, বিসি বাহুর মধ্যবিন্দু নিছি এফ, এবং এসি বাহুর মধ্যবিন্দু নিছি ই। এবং ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,8, এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2, আর হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,4। সো ঘটনা কি হইলো? আলিফ কি তুমি স্থানাঙ্কগুলো লিখছো? আচ্ছা কেউ একজন একটা কাজ করো, আমাদের যে চ্যাট গ্রুপ আছে, এই যে এখানে আমাদের এই যে কি বলে জুমের যে চ্যাট গ্রুপ আছে, ওইখানে হচ্ছে স্থানাঙ্কগুলো একটু লিখে দাও, আলিফের জন্য ইজি হয়। ভাইয়া দেখতে পাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা ওকে ওকে গুড। এখন দেখো আমি কিন্তু তোমাকে, তুমি যখন এ বি সি বিন্দুর স্থানাঙ্কগুলো জানতা, ঠিক আছে, তখন যদি আমি বলতাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, তাহলে তুমি ইজিলি ওই ফর্মুলা দিয়ে করতে পারতাম। কিন্তু আমি এখন তোমাকে কি করলাম, আমি তোমাকে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো দিছি, দিয়ে বলতেছি এই মাঝখানে ত্রিভুজের ক্ষেত্রফল না, তুমি পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছি, বাট আমি তোমাকে দিছি কিন্তু ডিইএফ ত্রিভুজের স্থানাঙ্ক।
তুমি কি এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা? এটা 9 10 এর একটা উপপাদ্য জানা থাকলে তুমি এই ম্যাথটা করতে পারবা। আমি তোমাকে বলছিলাম প্রথমে পড়া শুরু করার সময় যে আমরা আগে যে উপপাদ্যগুলো করতাম ইউক্লিডীয় উপপাদ্য, তো সেটার জিনিসগুলাই আমরা এখানে হচ্ছে স্থানাঙ্ক দিয়ে করবো। তো ইউক্লিডীয় জ্যামিতির মধ্যে তোমরা একটা উপপাদ্য পড়ার কথা, এরকম মধ্যবিন্দুকে যোগ করলে যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজের ক্ষেত্রে কিছু সম্পর্ক আছে সেই ত্রিভুজের সাথে অরিজিনাল ত্রিভুজের। তো ওইটা যদি জানো তাহলে হচ্ছে এই ম্যাথটা করতে পারবা। এখন বলো কিভাবে করা যায়। আমি কিন্তু এবিসি ত্রিভুজের স্থানাঙ্ক জানি না, আমি জানি হচ্ছে মাঝখানের এই ছোট ত্রিভুজের স্থানাঙ্ক, কিন্তু আমাকে বের করতে বলতেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। সো কিভাবে করা যায়? ভাইয়া ডিই এর দৈর্ঘ্য বিসি এর অর্ধেক। ডিই এর দৈর্ঘ্য বিসি এর অর্ধেক। আচ্ছা, কিন্তু এটা দিয়ে আমি খালি বিসি দৈর্ঘ্যটা বের করতে পারবো, এবি আর এসি না। আচ্ছা অর্ধেক হইলো, আচ্ছা ঠিক আছে অর্ধেক হইলো। তারপরে অর্ধেক হইলে আমি কি পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এখান থেকে? না, ওইটাই। আচ্ছা অর্ধেক কেন? তোমার মানে বাহুগুলো কি হিসাবে অর্ধেক করছে? যেহেতু এবি আর এসি হচ্ছে উপপাদ্য ছিল মধ্যবিন্দু 9 ডি 10 আর এর ই। একটা। ওই উপপাদ্য তো জানি, মধ্যবিন্দু বলা হয়েছে। হ্যাঁ, মধ্যবিন্দু বলেছে। ডিএফ হচ্ছে এগুলো সব মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুকে যোগ করলে তো সেটা হচ্ছে অপর বাহুর অর্ধেক হয় এবং সমান্তরাল হয়। আচ্ছা তোমাদের কারো কাছে কোনো সাজেশন থাকলে বলো, তাহলে আমরা ওইভাবে একটু চেষ্টা করি। যদি ওইভাবে না হয় তারপর আমি সঠিক অ্যান্সারটা বলি। আমার মনে হয় এইভাবে পড়ালেখাটা আগাইলে মনে হয় বেশি ভালো হয়, তো তোমাদের একটু সুযোগ থাকে ইয়া দেওয়ার, সাজেশন না দেওয়ার। ভাইয়া ওইভাবে, হ্যাঁ আচ্ছা ভাইয়া ওইভাবে ইয়া, করলে ওইভাবে পারা বললে হবে। যাচ্ছে না। তোমার ধরো ডি অর্ধেক না, হ্যাঁ বিসি এর অর্ধেক, আবার ওই বিন্দুটা হইলো অর্ধেক করতেছে আরেকটা বাহুকে, তাহলে সবগুলোই তো সমান, মানে অর্ধেক তো জানি সবগুলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা ঠিক, কিন্তু আমরা ডিএফ সমান সমান ডি হাফ আর এসি বি এর লিখতে তো পারি। সমান, ডি হ্যাঁ। আর বি এর সমান, আবার সি এর সমান, সব তো সমান। আচ্ছা আচ্ছা C সমান ও তুই সমান। কেমনে বললি? তাহলে আমরা তো জানি না এগুলো সমান নাকি। কারণ বিসি এর অর্ধেক হলো ডি, আবার হলো তোর মধ্যবিন্দু, এফ হলো মধ্যবিন্দু, তো ডি আরে আর আমাদের বি এর একটা সমান না। উপপাদ্য প্রমাণ ছিল তো এটা, ওই হিসেবে অর্ধেক। আর তুমি ভালো করে দেখো, বি এফ ই ডি হলো একটা হ্যাঁ সামান্তরিক ভাইয়া বাহু, অমনে তাহলে করা যায়, ওইভাবে করা যায়। বিসি এসি আর আমরা এবি দুটো পেয়ে যাই তাইলে। আচ্ছা আচ্ছা আমাকে আরেক কেউ একজন সামারিটা বলো, আমি একটু শুনি নাই ভালোভাবে। হ্যাঁ তোমরা কিভাবে করতে চাচ্ছ? ভাই আচ্ছা, এবি আর এসি, এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই, সুতরাং ডিই হবে হাফ বিসি। ওকে ওকে, এরপরে? আবার আবার এবি আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এফ, হ্যাঁ সুতরাং ডিএফ হবে হাফ এসি। আচ্ছা, মানে তুমি বলতে চাচ্ছ কি প্রত্যেকটা বাহু হচ্ছে প্রত্যেকটা বাহুর অর্ধেক, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এটা এরপরে ছোট ছোট বাহুগুলো এরপর ক্ষেত্রফল কিভাবে বের করবা? ক্ষেত্রফল কিভাবে বের করবা? ওইটাই তো, আমরা খালি এসি বিসি আর এবি দৈর্ঘ্য জানবো তখন, কিন্তু ক্ষেত্রফল কিভাবে বের করব? দৈর্ঘ্য থেকেও কিন্তু ক্ষেত্রফল বের করা যায় একটা ফর্মুলা দিয়ে, ওই যে তোমার হচ্ছে √s * s ভাইয়া ভাইয়া হ্যাঁ এটা দিয়ে করা যাবে। পরিসীমারি দিয়ে বের করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, ওইটাই right, লিখছি। right, right, right. আমি ওইটাই লিখতে চাইছিলাম যে s * s - a * s - b, তুমি ওই যে এটা কথা বলতো, তো তুমি চাইলে এটা দিয়ে বের করতে পারবা। আমি তোমার সাথে একমত, তুমি চাইলে এটা দিয়ে বের করতে পারবা। সো আমরা দেখছো মানে আমরা পারবো এটা দিয়ে। হ্যাঁ এইভাবে কিন্তু আসলে কোনো বইয়ে আমি জীবনে কখনো করি নাই, বাট আমরা ওই যে একটা ডিসকাশন করার কারণে আমরা হয়তো বা নতুন একটা নিয়ম বের করতে পারলাম। সো এটা এই জন্য আর কি তোমাদের কাছ থেকে মতামত চাই। কিন্তু আমি তোমাকে এই ম্যাথটা একটু সহজভাবে করার জন্য বলবো। কিভাবে করবো আমরা একটু সহজভাবে, একটা উপপাদ্য ব্যবহার করে। আমি জানি যে ম্যাক্সিমাম পোলাপাইন তোমরা এই 9 10 যে এক্সট্রা গুলো একটু কম পড়ো, আমি নিজেও এক্সট্রা গুলো কম পড়ছি, বাট এটা হচ্ছে তুমি যদি 9 10 একটা এক্সট্রা উপপাদ্য জানো তাহলে হচ্ছে তুমি এই ম্যাথটা করতে পারবে। আমি একটু এক্সট্রাটা বলি, যারা একটু এক্সট্রা পড়ছো তারা হয়তো বা এটা মনে করতেও পারো। দেখো আমি একটা জিনিস লিখবো, ক্ষেত্রফল অফ এবি এবিসি ইজ ইকুয়াল টু 4 ইনটু ক্ষেত্রফল অফ ডিইএফ। যে জিনিসটা লিখছি সেটা দেখতেছো? হ্যাঁ ভাই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের মধ্যে ছিল। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের একটা ব্যাপার হচ্ছে যে তুমি এবিসি এর যে ক্ষেত্রফল হয়, তুমি যদি এই প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু যেগুলো থাকে সেই মধ্যবিন্দুগুলোকে কানেক্ট করলে যে ত্রিভুজটা পাবা, সেই ত্রিভুজটা হচ্ছে অরিজিনাল ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ হয় তার ক্ষেত্রফল। এখানে যে এই একটা দুইটা তিনটা চারটা ত্রিভুজ হয়ে গেছে না, তাহলে এটার ক্ষেত্রফল কিন্তু আর পুরোটা ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তার মানে আমি যে কাজটা করব, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তো আমি তো খুব সহজে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। বের করার পর এটাকে 4 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো।
ওকে, অনেক ইজি না? এটা বেশি ইজি না এই প্রসেসটা? হ্যাঁ ভাইয়া। এই প্রসেসটা কিন্তু অনেক দ্রুত আসবে। আর ওই যে আমরা যদি পরিসীমা দিয়ে করতে যাই, তাহলে আমাদের মনে হয় স্টেপ একটু বেশি লাগবে, কারণ আমাদের প্রথমে বাহুগুলো দৈর্ঘ্য বের করতে হবে, এরপরে সেগুলোকে আবার আমাকে এস এ নিতে হবে, এরপরে ঝামেলা আছে আর কি, একটু লেংদি হবে। সো আমরা এভাবে মনে করলে ভালো হয়। আর তোমরা যারা পরিসীমা দিয়ে করতে চাও করতে পারো, আমার ম্যাথমেটিক্সে তুমি কোন নিয়মে করবে সেটা বলে দাও, আমি কেউ না। বাট আমি তোমাকে একটা কম্পারেটিভলি বেটার ওয়ে সাজেস্ট করতে পারি, কারণ তোমাদের ভালো লাগলে ওইভাবে করবা। আচ্ছা, এটা বুঝছো? আমরা যদি এই উপপাদ্যটা জানি, তাহলে আমরা এই ম্যাথটা করতে পারি। কখন করতে পারবো? এই উপপাদ্যটা খাটাইতে হলে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় থাকতে হবে, যে ডিইএফ কিন্তু মধ্যবিন্দু হইতে হবে। মধ্যবিন্দুকে যোগ করলে যে ত্রিভুজ পাবো, সেই ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা খাটবে, অন্য ক্ষেত্রে কিন্তু খাটবে না। আমার কথা ক্লিয়ার? যে কোনো দুইটা তিনটা বিন্দুকে ত্রিভুজের মাঝখানে যোগ করলে কিন্তু এই যে ফর্মুলা খাটবে না। ডিইএফ এর ক্ষেত্রফল কিন্তু 4 গুণ হবে এবিসি এর ক্ষেত্রফলের। কখন? যখন ডিইএফ হচ্ছে এবিসি এদের মধ্যবিন্দু, এই বাহুগুলোর মধ্যবিন্দু। সো এটা যদি তোমরা বুঝো, তাহলে তোমরা আমাকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দেখাও, ত্রিভুজ ডিইএফ এর সাহায্যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করে দেখাও। কুইক, একটু দ্রুত করতে হবে, ঠিক আছে? আর তাহলে আমরা বেশি বেশি ম্যাথ করতে পারবো, যাতে তোমাদের বাসার জন্য কাজ কম থাকবে। আমি এখানে বেশি ম্যাথ করাইলে তোমাদের বাসার জন্য কিন্তু কাজ অনেক কমে গেল। ভাইয়া 8 আসতেছে। আচ্ছা, 8 কার আসতেছে? 8 কিন্তু ডিইএফ এরটা আসতেছে, তাই না? 8টা দিয়ে জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। বাট আমি 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 এবিসি টা বের করতে বলছি, এবিসি। এবিসি তাহলে 32 32? রাইট। এখানে এবিসি টা 32 হবে, 32 বর্গ একক। যাদের 32 আসছে তাদের অঙ্কটা হইছে। আমি তোমাদের সবার অঙ্ক শেষ করার জন্য 2 মিনিট সময় দিচ্ছি, তারপরে আমরা নেক্সট ম্যাথে যাব। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া এই যে এই ত্রিভুজটার শীর্ষ বিন্দুগুলা কিভাবে বের করবো আমি? আচ্ছা, তুই আগের চ্যাপ্টারে যে অঙ্কটা আটকেছিস না, ওটা তো শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু রিলেটেডই ছিল, তাই না? ভাইয়া হ্যাঁ। আচ্ছা, শীর্ষবিন্দুটা বের করতে হলে তোর 6টা ইকুয়েশন ফর্ম করতে হবে। তুই ধরবি এই বিন্দুর স্থানাঙ্ক, ধর আমি ক্লাস শেষে ধরে এটা নিয়ে আলোচনা করবো, এবং একটা শর্টকাট আচ্ছা। শিখাবো। এটাকে একটা আমরা অ্যাডমিশনে শিখছি, একটা মেথড আছে, শীর্ষাই মেথড। তুই ডিরেক্ট এই এবিসি এর শীর্ষবিন্দু বের করতে পারবি। মনে কর এই ডি আর ই জানোস তো, আমি বলে দিলাম এ বি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে -1। এই যে কি করবি, ডি আর ই এফ এর শীর্ষবিন্দু যোগ করবি, 2 আর 1 মানে হচ্ছে 3, আর এখান থেকে 4 বিয়োগ দিবি, তাহলে -1। আবার 8 আর 2 হচ্ছে 10, 10 থেকে 4 বিয়োগ দিবি, 10 থেকে 4 বিয়োগ দিলে হচ্ছে 6। এইভাবে করে বাকি সবগুলোটা বের করা যায়, কিন্তু এটা তো আসলে কোনো নিয়ম না। আমি মেইন নিয়মে ম্যাথটা দেখাবো ক্লাস শেষে, কারণ আগের ক্লাসের অঙ্ক এখন থেকে ক্লাস শেষে আলোচনা করবো। ওই আগে লাস্ট একটা ক্লাসে এরকম ইউসের একটা প্রবলেম আলোচনা করতে গিয়ে আমরা আমাদের ওই ক্লাসের অঙ্ক বেশি করতে পারি নাই। তো তোর প্রবলেমটা আমি লাস্টে আলোচনা করবো, ঠিক আছে? জি ভাই ইনশাআল্লাহ। সো যাদের সবার কি 32 আসছে? তাহলে আমি নেক্সট ম্যাথ প্রবলেমে যাই। আসছে সবার? ধরে নিলাম আসছে। আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। জি ভাই 32 আসছে। ওকে, গুড, ভেরি গুড। পারতেছো তো সবাই, মাশাআল্লাহ। আমার রুমে যে লাইটটা খুব ঝামেলা করতেছে, লাইটের কারণে তো ভালোভাবে ক্লাস নিতে পারতেছি না। এবার আমরা 2 এর এ করব, 2 এর এ। এ বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে t + 1, 1, t + 1, 1। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2t + 1, 3, 2t + 1, 3। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2t + 2, 2t, 2t + 2, 2t। এবিসি এর স্থানাঙ্ক দিলাম, আমি বললাম এবিসি এর ক্ষেত্রফল কত, তারপর আমি বলবো যে দেখাও যে
কোশ্চেনটা ক্লিয়ার? কোশ্চেনটা দেখা যাচ্ছে? তোমরা কি সবাই কোশ্চেনটা দেখতে পারতেছো? আচ্ছা দেখো, আমার কাছে এ বি সি বি তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমি তাহলে এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে পারবো? অবশ্যই পারবো। তোমরা আমাকে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করে দাও, আমি অ্যানসারটা বলে দিচ্ছি, দেখো তো ওই অ্যানসারটা আনতে পারো কিনা। হাফ ইন্টু 2t² মাইনাস 3t মাইনাস 2। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু মডুলাস অফ 2t² মাইনাস 3t মাইনাস 2। কারণ ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, ক্ষেত্রফলের মান ধনাত্মক হবে, এই জন্য আমরা মডুলাস ইউজ করি। তাহলে হাফ ইন্টু 2t² মাইনাস 3t মাইনাস 2 এই জিনিসটা আনতে পারো কিনা দেখো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা আনতে পারো কিনা দেখো। সবার করতে হবে মাস্ট। এই ম্যাথটা বোর্ডে অনেকবার আসছে, এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের সবার ম্যাথটা শেষ হইলে আমাকে বলবা। জি ভাই, আসছে এটাই। এটাই আসছে? সবার কি আসছে এটাই? আশা মানে তোমাদের এই ম্যাথটা মোটামুটি শেষ। আচ্ছা আলিফ, তোমার তো শেষ এটা, তুমি আমাকে বলো তো, তুমি সমরেখ মানে কি বুঝো? সমরেখ ভাই সমান। না আমি বুঝ শুনি নাই, আরেকবার একটু বলো। ভাইয়া ঢাল সমান, ঢাল ভাই সমান। সমরেখ কঠিন করে বলো কেন, ঢাল দিয়ে বলো কেন, সহজভাবে বল। সমরেখ মানে কি যে বলছি একটু আগে। সমান্তরাল অথবা এক। আচ্ছা আলিফের মেবি নেটে একটু সমস্যা করতেছে, আমি আলিফের কথাগুলো শুনতেছি না ভালোভাবে। আচ্ছা এই পর্যন্ত অ্যান্সার আনতে পারতো সবাই? আমি এরপর এক্সপ্লেন করতেছি। ভাইয়া সমরেখ মানে আমি যদি একটু বলি তাহলে ভাইয়া এমন কি হয় না যে একই রেখার উপর সবগুলা বিন্দু চলে গেছে, সেটা হ্যাঁ মাইনাস। এক্স্যাক্টলি তুই যেটা বলছিস এটাই সমরেখের কনসেপ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আনতে পারছো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এটা আনতে পারছো? জি ভাই, আনতে এটাই পারলে আমরা, আসছে। হ্যাঁ আচ্ছা আমি সবাইকে জিজ্ঞেস করি, সবাই একটু রেসপন্স করো, তাহলে আনতে পারছো যেটা? লাস্টের মানটা -4 আসে তো বুঝতেছি না। এটাই হবে অ্যান্সার, যেহেতু সবার এটা আসছে। তুই আরেকবার উত্তরটা চেক কর। এরপরে ইউসা কোথায়? ইউসা আনতে পারছো? ইউসা কই গেল? ঘুমাইতেছে না? বলছি তো জি আসছে। আসছে? এটা আসছে? জি এই ইউসা একটু জোরে কথা বলো, আমি তোমার কথাগুলো শুনি না। অথবা দেখো তোমার কোনো স্পিকার বা কোথাও কোনো সমস্যা আছে কিনা, একদমই শোনা যায় না। আচ্ছা আচ্ছা যারা এই পর্যন্ত আনতে পারছো, সরি, এবার তাদের জন্য ম্যাথের বাকি পার্টটুকু করতেছি।
একদম চাচ্ছু। এ বি সি। আচ্ছা তোমরা একটু দেখো এখানে আমার এ বি সি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। এ বি সি এই তিনটাই হচ্ছে আমার একই রেখার মধ্যে আছে। যখন তিনটা বিন্দু একই রেখার মধ্যে থাকে তখন তাদেরকে কি বলা হয়? সমরেখ। এই তিনটা বিন্দুকে কি বলা হয়? সমরেখ। এখন আমাকে তোমরা বলবা এইখানে কি কোনো ত্রিভুজ উৎপন্ন হয়েছে? তিনটা বিন্দু যদি একই রেখার উপর থাকে তখন কি কোনো ত্রিভুজ উৎপন্ন হয়? না ভাইয়া। এখানে কিন্তু কোনো ত্রিভুজ উৎপন্ন হয় নাই। কিন্তু যদি আমার সি বিন্দুটা এখানে না থাকে, সি বিন্দুটা সমরেখ না হয় অন্য জায়গায় হইতো, তাহলে কি দেখা ত্রিভুজ পাইতাম। আমার কথা কি বুঝতে পারছো? যখন তিনটা বিন্দু সমরেখ হবে না তখন কিন্তু তুমি একটা ত্রিভুজ পাবা মাস্ট। তিনটা বিন্দু যদি সমরেখ না হয় তাহলে একটা ত্রিভুজ হবে। এই সি বিন্দু এখানে না থেকে এখানে থাকলেও একটা ত্রিভুজ হইতো, তাই না? একটা ত্রিভুজ কিন্তু হইতো। কিন্তু সি বিন্দুটা যেহেতু সমরেখ বলতেছে ওরা, সমরেখ হওয়ার কারণে তুমি কিন্তু সি বিন্দুটাকে এ বি সি তিনটা বিন্দু নিয়ে কোনো ত্রিভুজ বানাইতে পারবা না। যখন তুমি ত্রিভুজ বানাইতে পারবা না তখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 0। আমার কথা কি বুঝতে পারছো? এখানে তো ত্রিভুজই নাই, তাহলে তার ক্ষেত্রফল কিভাবে আসবে? তার মানে ক্ষেত্রফল 0। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই এখানে আমি ঢাল হ্যাঁ দিয়ে কি সমরেখ বের করতে পারবো না? 100% ঢাল দিয়ে বের করতে পারবো। ঢাল দিয়ে তোমরা 9 10 শিখছো না? ঢাল দিয়ে বের করতে পারবা। বুঝতে পারছো? ঢাল দিয়ে বের জি করতে ভাইয়া। পারবা। ঢাল দিয়ে বের করতে হলে ওই যে এই তোমার হচ্ছে শুরু থেকে তাহলে আবার এবিসি প্রত্যেকটা ঢাল বের করতে হবে। ঢাল আচ্ছা দেখো মান বসিয়ে ঢাল নিতে হবে। বলতে ঢাল বলতে কি বোঝায়? দেখো ঢাল বলতে বোঝায় যে ঢাল বলতে আমরা বুঝি যে একটা জিনিস এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি পরিমাণ কোণ তৈরি করছে, যে পরিমাণ কোণ তৈরি করে তার টেন থিটার মানকে বলা হয় ঢাল, ঠিক না? মানে হচ্ছে রাইজ বাই রান, অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটাই না? এটাই হচ্ছে আমার ঢাল। সো দেখো এরা তো তিনটা বিন্দুই আসলে একই রেখার মধ্যে আছে, মানে এই একই রেখার মধ্যে আছে, তবে তাদের ঢালও তো সেম। একটা রেখা কি পরিমাণ বাঁকায় আছে সেটাকে তার ঢাল বলা হয়, ঠিক আছে? এদের তো দেখো সবগুলোর কোণ কিন্তু সেম, তাহলে একই রেখার মধ্যে আছে, একই রেখার মধ্যে যতগুলো বিন্দু থাকে প্রত্যেকের ঢাল কিন্তু সেম। সমরেখ হলে ঢাল সেম, এভাবে করতে পারবো। কিন্তু যেহেতু আমাদের প্রথমে ক্ষেত্রফল বের করতে বলছে, তাই আমরা সমরেখ ওই যে ঢালের কনসেপ্টে না গিয়ে আমরা ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে ম্যাথটা করবো। তোমাদের কোনো আপত্তি আছে ক্ষেত্রফল দিয়ে করতে? আপত্তি থাকার কথা না। সো এখন দেখো আমরা ম্যাথের সেকেন্ড পার্টটা শেষ করি। সেকেন্ড পার্টের মধ্যে তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা যে যখন একটা জিনিস সমরেখ হয় তখন তার ক্ষেত্রফল 0 হয়, এটা বুঝছো? জি ভাই। সবাই জি বুঝছো? ভাইয়া। সবাই? জি ভাই বুঝছি। আচ্ছা তার মানে যদি এ বি সি যদি একই রেখার মধ্যে থাকে তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 0 হবে। আমি অলরেডি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করছি, হাফ ইনটু 2t স্কয়ার মডুলাস অফ 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2। তাহলে এইটা ইজ ইকুয়াল টু 0 ধরবো। এইটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমার t এর মান কত সেটা বের করতে পারবো, রাইট? তো এখান থেকে t এর মান বের করে দেখাইতে হবে t ইজ ইকুয়াল টু 2 অথবা t ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। সবাই বের করতে পারবো না? আমি 100% শিওর তোমরা পারবা। আমি এখন তুলি, তার মানে হাফ ইনটু 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2, এই মডুলাস এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এইখান থেকে তোমরা দুইটা বা তিনটা লাইন করতে হবে, এরপরে t ইজ ইকুয়াল টু 2 অথবা মাইনাস হাফ এনে দেখাও। সবাই আনতে পারো কিনা দেখো। কথা ক্লিয়ার? কি করতে হবে ক্লিয়ার? সবার যদি এই ম্যাথটা শেষ হয় তাহলে আমাকে বললো, আমি নেক্সট ম্যাথে যাব। জি ভাইয়া, t is equal to 2 আর একটা আছে মাইনাস হাফ। ভেরি গুড, ভেরি গুড, তুমি তো অনেক অ্যাক্টিভ, ভালোই, ভেরি গুড। আচ্ছা তাহলে তুমি যেহেতু এটা পারতেছো তাহলে আমরা সমরেখার আরেকটা ম্যাথ করি, কারণ সমরেখার ম্যাথগুলো ইম্পর্টেন্ট মোটামুটি। তো সমরেখার আরেকটা ম্যাথ করলে এই চ্যাপ্টারটা ভালোই আমাদের আইডিয়া পাবো। ক্ষেত্রফল অত নির্ণয় করে এর মান কত? ভাইয়া এই চ্যাপ্টার সব ম্যাথই ক্ষেত্রফল সম্পর্কিত ম্যাথ নাকি ভাইয়া?
এই চ্যাপ্টারের 80% ম্যাথ হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত, আর একটা ম্যাথ আছে যেটাও ক্ষেত্রফল সম্পর্কিত, বাট এটা অন্যভাবে করতে হয়, সেটা আমি ক্লাসের লাস্টের দিকে দেখাবো। আর দুইটা টাইপ আছে এই ক্ষেত্রফল ছাড়া। ম্যাক্সিমাম হচ্ছে যদি তুই ক্ষেত্রফলের সূত্রটা জানোস তাহলে এই চ্যাপ্টারের ম্যাথ ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবি। হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো হয়তো অন্য সূত্র দিয়েও করা যায়। যেমন আলিফ আমাকে একটু আগে বলছিল যে এটা ভাই আমরা ঢাল দিয়ে করতে পারবো, কিন্তু হ্যাঁ চাইলে তো আমরা ঢাল দিয়েও করতে পারতাম। কিন্তু ওই যে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কের মধ্যে ক্ষেত্রফল আগে বের করতে বলো, তো যেহেতু ক্ষেত্রফলই বের করতে হবেই আমাদেরকে, তাহলে ক্ষেত্রফল বের করার পর আর ঢালে যাওয়ার দরকার কি? ক্ষেত্রফল দিয়ে অঙ্কগুলো করে ফেলে ভালো না? ঢাল দিয়ে করলেও কিন্তু এখানে আমি 2 আর মাইনাস আনতে পারতাম, বাট ক্ষেত্রফল তো বের করতেই হইতেছে আমার এখানে। জি ভাই, ক্ষেত্রফল দিয়ে করলে প্রতিটা ম্যাথই প্রসেসিংটা একটু ছোট হচ্ছে, বা অন্যান্য হ্যাঁ। ম্যাথগুলো অন্য নিয়মে করা যাচ্ছে, কিন্তু এগুলো একটু লং চলে। রাইট। সো আমাদের এরপরের চ্যাপ্টারের আমাদের হচ্ছে আচ্ছা এই চ্যাপ্টার শেষ করার পর আরেকটা চ্যাপ্টার শেষ করবো, তারপর আমরা ত্রিকোণমিতিতে যাব। তোমাদেরকে আমি একটা জিনিস, একটা অ্যাসাইনমেন্ট দিব ত্রিকোণমিতি নিয়ে। ভাই ত্রিকোণমিতি হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের এমন একটা চ্যাপ্টার যেটা ফর্মুলা না জানলে আর যেটা না পারলে কিছুই পারবা না। ম্যাথমেটিক্সের কোনো জায়গায় শান্তি পাবা না, সব জায়গায় খালি ত্রিকোণমিতির ফর্মুলা আসবে। ইভেন আমি স্থানাঙ্ক জ্যামিতি পড়াচ্ছি তো তোমাদেরকে, আমি স্থানাঙ্ক জ্যামিতি প্রথম 4টা চ্যাপ্টার পড়াইতে পারবো, তারপর আমাকে একটা গ্যাপ দিতে হবে, ত্রিকোণমিতির ফর্মুলায় যাইতে হবে, ত্রিকোণমিতি কিছু চ্যাপ্টার পড়াইতে হবে, তারপরে বাকি চ্যাপ্টার পড়াইতে হবে, কারণ স্থানাঙ্ক জ্যামিতি বাকি চ্যাপ্টারগুলো ত্রিকোণমিতিক ফর্মুলার ইউজ থেকে আসছে সূত্রগুলা। এবং তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবা না যদি ত্রিকোণমিতির ফর্মুলা না জানো, ত্রিকোণমিতিক চ্যাপ্টার করতে পারবা না, স্থানাঙ্ক জ্যামিতি করতে পারবা না, তুমি ফিজিক্সের কিছু বুঝবা না। তোমার যদি ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো মনে না থাকে ফিজিক্সের কিছু বুঝবা না। সুতরাং আমরা এই চ্যাপ্টার আজকে শেষ করব, এরপরে শুক্রবার ইনশাল্লাহ পরের চ্যাপ্টার শেষ করবো, একটা পরীক্ষা নিব, তারপর আমরা ত্রিকোণমিতিতে যাব ইনশাল্লাহ। এই হচ্ছে আমার প্ল্যান। তোমাদের ডিফারেন্ট কিছু থাকলে আমাকে বলতে পারো যে কিভাবে পড়াইলে ভালো হয়। আচ্ছা আনতে পারছো সবাই আনতে পারছো এটা? সবার কি t = 2 আর মাইনাস হাফ আসছে? আজমাইনের আসছে? আজমাইন, এবার তালহার আসছে? আসছে। ওকে, বাপ্পি মনে হয় চলে আসছে। বাপ্পি আসছে না? ভাইয়া করতেছি এখনো। হ্যাঁ দ্রুত করো। সবার যদি এটা হয় তাহলে আমাকে বলবা। আমি একটা কাজ করি, আমি নেক্সট প্রবলেমটা লিখতে থাকি, তো হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আজকে প্রচুর ইন্টারনেট কানেকশনের প্রবলেম হচ্ছে, সবারই খালি আমার। ও আচ্ছা, দেখো আসলে অনলাইনে তো কিছু ভাই সীমাবদ্ধতা আমার ছিল। আমি কিছু শুনতে পাচ্ছি না। ভাই ভিডিওটা রেকর্ড হয়েছে না? হ্যাঁ ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি তোমাদেরকে দিয়ে দিব, একটু কষ্ট করে আচ্ছা, করো। ঠিক আছে, তাহলে আমাদের ভালো। হচ্ছে সীমাবদ্ধতা অনেক বেশি, বুঝছো, অনলাইন ক্লাসে। আমি তোমাদেরকে ওইভাবে আসলে সাপোর্ট দিতে পারি না, কারণ আমি নিজেও ওই প্রফেশনাল লেভেলে তো আসলে আমার তো কোনো কাজ কাম নেই, এটা আমার জবও না, তো ওটার জন্য সরি। ব্যাপার না ভাই, ব্যাপার না। ভাইয়া এই সময়টা না দিলে হয় না, এই সময় পিক টাইম তো, ও ভাইয়া, প্রচুর ইন্টারনেট সমস্যা হচ্ছে। আমাদের 3টা বাজে কি হয়েছিল জানি? আচ্ছা, 3টা বাজে কারো প্রবলেম আমি হয়েছিল? 3টা বাজে দিতে চাইছিলাম, 3টা বাজে কেউ একজন বলছো যে তোমাদের 3টা বাজে সমস্যা হয়, এই জন্য বসেন ভাইয়া, বসেন শুনেন। 3টা বাজে কি কারো প্রবলেম আছে? সবাইকে বলতেছে আদিব ভাইয়া প্রবলেম আছে। ভাই আমার ওই টাইমে উদ্ভাসের ক্লাস থাকে। ও আচ্ছা, হ্যাঁ, উদ্ভাস? আদিবের মেবি সমস্যা ছিল 3টা বাজে, আমি 3টা বাজে দিতে ও চাইছিলাম। আচ্ছা। আপনি আবার উদ্ভাসে গেছিলেন কেন? উদ্ভাস তো আমারে 2বার ফোন দিছে। ভাই আমাদের তো ফ্রি ক্লাস চললো, তাও আমরা করলাম না। বুঝছে? হ্যাঁ ভাইয়া, আবার একটা কোর্সে দেখা পরের দিন ফোন দিয়ে দিছে, আব্বু আম্মুর সাথে কথা বলো, কি জানি বলে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমরা পড়াবো, একটু কথা বলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তোরে কল দিছে কেন? তুই কি উদ্দেশ্যে পড়ছিলি? না, জীবনে ওই যে এক্সাম দিছিলাম মনে নাই, ওপেন বুক এক্সাম ক্লাস 8-এ।
আরে ভাই উদ্ভাসে তুমি মনে করো ক্লাস 8 এ যদি উদ্ভাসে একবার পড়ো ওরা তোমার মনে করো বেচা অ্যাডমিশন পর্যন্ত ওরা তোমার নাম বেচে মনে করো কি না ভাই, আমি বলবোই না। আমরা কখনো পড়ি নাই, খালি হচ্ছে এই যে যে ভাই এক্সাম আমি গুলো দিয়েছিলাম ভাই আমি হচ্ছে উদাহরণ। উদ্ভাসে মনে করো উদ্ভাসে একটা জিনিস খেয়াল করছো কিনা তোমরা তোমরা যদি পত্রিকায় ওই যে মনে করো যখন অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেয় ধরো ওই যে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেওয়ার পরে দেখবা যে উদ্ভাসে দাবি করে যে বুয়েটে প্রথম 50 জনের মধ্যে 50 জনই উদ্ভাস থেকে চান্স পাইছে বা এরকম মেডিকেলে অত জনের মধ্যে অত জন উদ্ভাস ওরা আসলে কি করে ধরো একটা ছেলে ক্লাস 8 এ উদ্ভাসে কোনো একটা কারণে উদ্ভাসে একটা পরীক্ষা দিছে ক্লাস 8 এ ওই ছেলে যদি অ্যাডমিশন উদ্ভাসে কোচিং নাও করে ওর নাম ও কিন্তু উদ্ভাসের স্টুডেন্ট বুঝছো এভাবে ওই যে ওরা উদ্ভাসের স্টুডেন্ট বানাবে এরপরে দেখা যায় পুরো বাংলাদেশে সবাই উদ্ভাস থেকে চান্স পাইছে এবার দেখবা যে অ্যাডমিশন টেস্টের পরে যে ছেলেটা বুয়েটে ফার্স্ট হয়েছে তারে দেখবা যে উদ্ভাসের থেকে ব্যানার দিবে এবং ফুল এলো শুভেচ্ছা দিবে সব কোচিং সেন্টার থেকে দিবে এই যে সবাই একই কাজ করে উদ্ভাস এটা বেশি করে আর কি যে একদম বিজনেস স্ট্র্যাটেজি। হ্যাঁ ওদের স্ট্র্যাটেজি ওরা প্রচুর চালু মানে উদ্ভাসের স্ট্র্যাটেজির সাথে তো ধরা খাই গেছে সবগুলো কোচিং সেন্টার ওরা যে পরিমাণ চালু আর যে পরিমাণ ওরা হচ্ছে তোমার এফোর্ট দেয় প্লাস অর্থ ব্যয় করে এই যে প্রচার প্রসার এই কাজে আর কি উদ্ভাস কিন্তু আমি তোমার বলি উদ্ভাস কিন্তু খারাপ না একদম উদ্ভাসে কিন্তু ভাইয়েরা মোটামুটি একদম খারাপ না বাট আমি নিজে উদ্ভাসে করছি কিছুদিন ওই একটা সমস্যা মানে আমি যেটা ফেস করছি পার্সোনালি এটা হচ্ছে যে উদ্ভাসে প্রচুর টিচার চেঞ্জ হয় বুঝছো মনে করো আমরা হয়তো প্রথম 2 মাস একটা ভাইয়ের ক্লাস পাইতাম ধরো কেমিস্ট্রিতে খুব ভালো হঠাৎ করে দেখলাম যে কি ওই ভাইয়ের চেঞ্জ হয়ে গেছে ওই ভাইয়ের হয়তো বা আসে না পরে অন্য একটা ভাই আসছে তো এবার পরে যেটা আসছে সেটা আর ভালো লাগে না এটা একটা সমস্যা এক ধরনের যে এই যে হুটহাট করে একদিন একজন ভাই ক্লাস নেয় এই জন্য সবারই মনের মতো ওই তো ভাই, পছন্দ হয় না সবাই তো সবার কাছে বুঝেন, অ্যাডাপ্ট হইতে সময় লাগে। ওইটাই উদ্ভাসে প্রত্যেকবার চেঞ্জ করতে থাকে 1-2 মাস পর পর। হ্যাঁ এটা একটা আর আচ্ছা হ্যাঁ এটা একটা প্রবলেম আর আরেকটা দেখো আরেকটা হচ্ছে আমার সময় যেটা আমার কাছে মনে হতো যে উদ্ভাসে তো তোমার হচ্ছে করা থাকে এটা তো জানো ধরো আজকের দিনে এই একটা অংশ শেষ করবে এই চ্যাপ্টার শেষ করবে এরকম একটা ওদের একটা থাকে প্ল্যান থাকে প্রত্যেকটা ক্লাসের সময় ওই যে যেসব ভাইয়ারা ক্লাস নিতে আসে তাদেরকে ওরা হচ্ছে দিয়ে দেয় যে আজকে আপনি হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করবেন ঠিক আছে তো মোটামুটি ভালো টিচার হলে তো ভালোই বুঝায় কিন্তু ওই যে কোনো কারণে যদি মিস হয় তাহলে হচ্ছে আগের পড়াটা আর কি ওখানে করা যায় না এটা একটা সমস্যা এমনি তো উদ্ভাস কিন্তু একদম খারাপ চয়েস না তবে হচ্ছে অফলাইনে হইলে একটু কেয়ার কম হয় আর কি কেয়ারটা একটু কম পাবা অনলাইনের ক্ষেত্রে তোমরা সবাই সমান ফিল কাজ করছিলাম নাকি উদ্ভাসে না ভাই, আমি খালি পরীক্ষা দিছিলাম একটা ওপেন বুক এক্সাম, এই যা ওইটার মধ্যে নাম্বারটা দিছিলাম, এটা কেমনে জানি খুঁজে নাম রোল সবকিছু বাইর করছি। না ওদের যে সার্ভারের মধ্যে একদম সবার সবকিছু সেভ থাকে ইভেন হ্যাঁ একবার ঢুকছিলাম ভাই আমার জন্মদিন আমার কেউ উইশ করে না উদ্ভাস থেকে 4টা মেসেজ দেন 4বার উইশ পাইছি এবার কি একবার মনে হয় এয়ারপোর্টে করছিলাম এসএসসি তো পরীক্ষা দেয় নাই ইন্টারের সময় আমি একাডেমিক ক্লাস করছি তো ওইখান থেকে আমার কাছে উইশ পাঠাইছে একবার এরপর আবার অ্যাডমিশনে ভর্তি হয়েছি ওই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট গুলো দিছি ওই হিসেবে আবার মানে ওরা 4 জায়গা থেকে আমার মেসেজ পাঠায় এই অবস্থা উদ্ভাসে একবার ভর্তি হইলে অ্যাটলিস্ট প্রতি বছর উইশ পাবা ফেসবুকে সরি যে মানে মেসেজে আর কি জন্মদিনে উইশ পাবা এটা কনফার্ম আচ্ছা এই ম্যাথটাতে দেখো এই ম্যাথটা বুঝছো সেম আগের ম্যাথ আচ্ছা ভাইয়া হ্যাঁ আইডিয়াল কলেজ থেকে সবাইকে ইনভাইট পাঠাচ্ছে কিসের জন্য আইডিয়াল কলেজ কোনটা মানে কি মতিঝিল আইডিয়ালতে তোমার মতিঝিল আইডিয়াল ও আচ্ছা ধানমন্ডি থেকে তো কেন ইনভাইটেশন পাঠাবে তোমরা কি ওখানে করছো মানে তোমাদের নাম্বার পাইছো কোথায় এটাই তো কথা আমাদের ক্লাসমেট সবাইকে মেসেজ পাঠিয়েছে যে আমরা আমাদের কলেজটা ঘুরে আসো দেখে আসো এই করোনার মধ্যে ওকে কি মাথায় করোনা হইছে আল্লাহ আরে জানে র্যান্ডমলি অনেক ইয়া দিতেছে আরে শুনো পলিটেকনিক্যাল গুলো এইসব মানে কোন কলেজ তোমার এসব করবে যেসব কলেজে স্টুডেন্ট পাওয়ার সম্ভাবনা কম বা ভালো স্টুডেন্ট পায় না ধানমন্ডি আইডিয়ালে তো মনে করো তোমার ভালো কোনো পয়েন্ট পড়ে না একদমই ভালো ফলাফল পড়ে না সো এখানে তো এরকমই করবে ওদের তো স্ট্র্যাটেজি থাকবে যে তুমি ওদের কলেজ দেখতে যাও গিয়ে যেন 2টা স্টুডেন্টও ভর্তি করাইতে পারবে কনভিন্স করতে পারে অনেক সময় তো অনেক পোলাপাইন যাওয়ার পরে কনভিন্স করে ফেলে বুঝা বাজা গার্জিয়ানরা বুঝা বাজা ভুলভাল বুঝা ওইটাই তো ওদের টার্গেট
তো ধানমন্ডি আইডিলে তো তোমাদের কারো ইনশাল্লাহ পড়া লাগবে না, তোমাদের তো মোটামুটি যে মার্কস আছে ভালো একটা কলেজ তো আসবে ইনশাল্লাহ। আচ্ছা এই 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 ম্যাথটা বুঝতে পারছো কি করতে বলছি? আগেরটার মতোই না, ভাই আগের ক্ষেত্রফল বের সূত্রটা করবো। দিয়েই তো হয়ে যায়। আগে সূত্রটা দিয়ে তুমি জাস্ট প্রথমে কি করবা, ক্ষেত্রফল বের করবা। এটার ক্ষেত্রফল বের করবার বলবা যেহেতু সমরেখ তার মানে ক্ষেত্রফল ইকুয়াল টু 0, ক্ষেত্রফল 0 ধরে ওইখান থেকে a এর মান বের করবা। ওকে, জি ভাই পারবো। অবশ্যই পারবা, তোমরা পারবা না কেন? আজকে আমরা আর 3টা বা 4টা অঙ্ক করবো, আর ক্লাস রেকর্ড হচ্ছে, তো রেকর্ড নিয়ে কোনো সমস্যা নাই। সরি, আর 3টা অঙ্ক করতে পারবো, আমার কাছে মনে হচ্ছে আর সময় বেশি নাই। 3-এর থেকে একটা করি, এরপরে হচ্ছে তোমরা এই জন্য একটু দ্রুত করো ভাইয়ারা, প্লিজ একটু দ্রুত করো, আমরা বেশি অঙ্ক করতে পারবো দেখি। কারণ 7টার দিকে মাগরিবের আজান, তো আমি তো আর বেশিক্ষণ থাকতে পারবো না 7টার পরে। আর 5টা 15-তে আসার কথা ছিল, আমি লাস্ট 2 দিনই 5টা 15-তে আসতে পারিনি, 5:30 আসছি। এর একটা কারণে আমি ঘুমিয়ে গেছিলাম, 2টা দিনই ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে, এরপরে তো নামাজ পড়ে আস্তে আস্তে সময় হয়ে গেছে, 5:30 বাজে গেছে। ভাই 0.5 আসেন স্যার। অ্যান্সার কি 0.5, তাই না? আচ্ছা আমি একটু দেখি, অ্যান্সার হচ্ছে হাফ বা 0.5, ঠিক আছে। সবার কি এটা আসছে? 0.5 আসছে ভাইয়া। হ্যাঁ, রাইট রাইট রাইট, গুড, সবারই হয়েছে। ভাই তুমি কি খাওয়া দাওয়া করো না ভাই, এই অবস্থা কেন? একদম শুকায় গেছে মনে হচ্ছে। আমি তো সবসময় এরকমই, আগে থেকে এরকম। আচ্ছা সবার হয়েছে ম্যাটটা? জি ভাই শেষ। আচ্ছা তাহলে আমি আরেকটা ম্যাথ দেই, এটা করলেই তোমরা, আমি একটা কথা বারবার বলতেছি, তোমরা আমি যে দিন দিয়ে চ্যাপ্টারটা করাই ওটা ফালাই রেখো না, ওই চ্যাপ্টারটা ওই দিনই শেষ করে ফেলবা। ওই চ্যাপ্টারের মোটামুটি বোর্ডে তোমরা ওই যে ম্যাথের পাশাপাশি দেখো না বিভিন্ন বোর্ডের এয়া দেওয়া থাকে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বোর্ডের অঙ্কগুলো কখনোই বাদ দিবা না, বুঝছো? ওই বোর্ডের অঙ্কগুলো থেকে পরীক্ষায় রিপিট হয়, সুতরাং বোর্ডের অঙ্কগুলো অবশ্যই করবা। তো যেদিন যে চ্যাপ্টার করাবো ওই চ্যাপ্টারে সবগুলা ম্যাথ করবা। যদি এই জায়গায় যদি ফাঁকিবাজি করো তাহলে কিন্তু আমি যে এক্সামটা দিব ওই এক্সামটা পারবা না, বারবার বলতেছি ওই এক্সামটা পারবা না। যারা আমার কাছে এর আগে পরীক্ষা দিছো তোমরা আদিবরে জিজ্ঞেস করে দেখতে পারো, আদিবরে আমি ডিফারেন্সিয়েশন পড়াইছি। সো যদি ফাঁকিবাজি করো তাহলে জীবনও আমার কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা না, আমি পরীক্ষা যে দিব পরীক্ষার মধ্যে পারবা না, কারণ আমি দিব সবকিছু বইয়ের বাইরে থেকে। বইয়ের গুলো যদি বুঝে বুঝে করো তাহলে কিন্তু পারবা বইয়ের বাইরে সবগুলো। ভাই একটা কথা ছিল ভাইয়া। এবং ভাই আমরা অনেকগুলো ম্যাথ করার সময় একটা মানে ছোট মিনিং ফেস করতাম, ওই যে প্রভোপো, মনে আছে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ভাই এটা এটার ফুল মিনিংটা পেয়েছি ভাইয়া। কি বল? ওই প্রকৌশল ভর্তি পরীক্ষা, এটার ফুল মিনিংটা ইয়া, এটা যতটুকু জানতে পারছি। প্রকৌশল, আচ্ছা আচ্ছা, ও আগে হয়তো বা সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মানে একসাথে পরীক্ষা হতো নাকি? জি ভাই এটা মেবি। মেবি তাহলে তো আচ্ছা 3 প্লাস। আচ্ছা আমি তোমাদেরকে বলতেছি এখানে কি করতে হবে, দেখাও দ্রুত দ্রুত 3 মিনিট সময় দিলাম, দ্রুত দেখাও যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত
মানে ক্ষেত্রফলটা একটা সংখ্যায় আসবে ভাইয়া। হ্যাঁ, ক্ষেত্রফলের মধ্যে পি থাকবে না। কিভাবে আসবে আমি জানি না, বাট পি থাকবে না, এটা কনফার্ম। ক্লিয়ার? আমি কি বেশি শুকিয়ে গেছি আদিব, নাকি আগের মতোই? ভাই ভিডিওতে তাই মনে হচ্ছে আমার, কারণ আমি তো 1 মাস ক্লাস করার পর আসলে এখনের সাথে তখন মিলাতে পারতেছি না, এই জন্য ওই হিসেবে বললাম আর কি ভাই। ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে একটু চ্যাপটা। সমস্যা নাই, সুস্থ থাকলে হইলো। সবাই দ্রুত এটা ক্ষেত্রফলটা বের করো। ক্ষেত্রফল বের করে দেখো এটার মধ্যে পি থাকতে পারবে না। যদি দেখো তোমারটার মধ্যে পি আসছে, তোমার অঙ্ক ভুল। পি না থাকলে তোমার অঙ্ক হয়েছে। এবং দেখবা ক্ষেত্রফলের অ্যান্সার, দেখবা অ্যান্সার এ আসে কিনা। অ্যান্সার 4 আসবে, 4 4 অ্যান্সার আসবে 4। দেখি কি অ্যান্সার আগে দিতে পারে। ভাইয়া 4 আসে। হইছে হইছে, রাইট। ভাইয়া মডুলাসের মধ্যে মাইনাস আসলে প্লাস করে দেবো না? হ্যাঁ, মডুলাসের ভিতরে মাইনাস আসলে 4 প্লাস আসছে করে ভাই। দিতে হবে। ওকে, পরের প্রবলেমটা দেখা যাচ্ছে, করে ফেলো। পরের প্রবলেমটা দেখা গেলে তোমরা করে ফেলো এখনই। ভাইয়া 4 আসছে। হ্যাঁ, 4 আসলে অঙ্ক হয়েছে। এখন পরের ম্যাথটা দেখা যাচ্ছে কিনা দেখো। আশা করি দেখা যাচ্ছে পরের ম্যাথটা। ওইটা করো। হ্যাঁ ভাইয়া দেখা। এটা করলে এই চ্যাপ্টারের আলোচনা শেষ আজকে এখানে। আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, এটা আসে না, বোর্ড পরীক্ষা কখনোই আসে না, তারপরও আমি বইয়ে পাইছি যেহেতু তাই আলোচনা করব। তো এটা শেষ করো দ্রুত, তাহলে ওই জিনিসটা আলোচনা করলে আজকের আমাদের আলোচনা শেষ। আজকে ক্লাস এখানেই শেষ হবে।
ভাইয়া যে কোনো একটা প্রমাণ করলে হবে? আমার না, উপরেরটা আছে। দুইটা আসতে হবে। আমি বলি আলিফ, তুমি যে কাজটা করছো, তোমার আমি ক্ষেত্রফলটা তো এই মডুলাস, সাইডে নিয়ে আসছি। আমি তোমাকে বলি ক্ষেত্রফলটা তো মডুলাসের মাধ্যমে আসবে না? জি ভাইয়া। এখন ধরো কথার কথা, কি হইলো, আমার কি ক্যামেরা চলে গেছে? ভাই বিড়াল জি করতে ভাইয়া। আসলো ভাই। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। আরে ওই আরে ভাই এই যে নেটে ডিস্টার্ব করতেছে, এই যে আবার বিড়াল চলে আসছে। ধুর। আমার নেটে ডিস্টার্ব, দাঁড়া আমার ভয়েস শুনতেছস? জি ভাইয়া। হ্যাঁ ভাই ভয় থাকছে। আচ্ছা আমি তো আলিফ যেহেতু করছো ম্যাটটা, আমি আলিফকে বলতেছি যে তোমার যে ক্ষেত্রফলটা সেটা মডুলাসের মাধ্যমে আসার কথা, তার মানে মডুলাস সামথিং, মানে মডুলাস অফ ভিতরে কিছু একটা থাকবে, ওইটা ইজ ইকুয়াল টু কত আসার কথা? 9 আসার কথা, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এরপর এখন আমার কথাটা বুঝো তুমি, মডুলাসের ভিতরে কিন্তু প্লাস মাইনাস দুইটাই হইতে পারে। তো যখন তুমি মডুলাস উঠাই দিবা তখন কিন্তু তোমার আর ওই পাশে কিন্তু 9 থাকবে না, ওই পাশে প্লাস মাইনাস 9 আসবে। বুঝতে পারছো? হ্যাঁ। তো একবার প্লাস 9 এর জন্য করবা, একবার মাইনাস 9 এর জন্য করবা, তার মানে দুইটা অ্যানসার আসবে। জি ভাইয়া। এবার একটু করো, দেখো এই জিনিসটা মিলে কিনা। আয় হ্যাঁ রে, বিড়ালটা তো ঝামেলা করতেছে খুব। জি হ্যাট, জি বিড়াল। ভাই আসছে দুইটা মান আসছে। আসছে? আচ্ছা এই আজমাইনের কি অবস্থা? প্লাস মাইনাস 18 আসছে ভাইয়া, প্লাস মাইনাস 18 আসছে। ভাই ডাবল মনে আসছে, ফার্স্টেরটাও আসছে লাস্টেরটাও আসছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো, ফার্স্ট আর লাস্টে দুইটা আসলে তো অঙ্কটা তোমাদের হয়েছে। আরে বিড়ালটা যায় না কেন দূর? জি ভাইয়া দুইটাই আছে। ওহো, ইন্টারনেটটা আনস্টেবল খুব। ভাই ভাই আরে ভাই কি করতাম ভাই, আমি তো বুঝতেছি না কিছু, এটা এরকম করতেছে কেন? ভাল লাগে না ভাই, অফলাইনে ক্লাস নিতে মন চায়, করোনা হইলো দূর। চাচ্ছি না ক্লাস করতে। হ্যাঁ ভাইয়া দেখতে পারতেছি এবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ আল্লাহ একটু দয়া করছে। আচ্ছা আচ্ছা এবার নেট ক্লিয়ার হয়ে গেছে আমার। বাহ, এটা বিড়ালটা তো তাহলে ভালোই, এটা তো সৌভাগ্যের প্রতীক। নাউজুবিল্লাহ, সরি সরি কি বললাম। আচ্ছা এই 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 দেখো, এই ম্যাটটা দেখো, আনতে পারছো সবাই? লাস্টে কি যেন বলছেন, আবার একটু বলুন তো। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে যে তোমাদের যে সলিউশনটা আমি একটু করে দেখাই, দাঁড়াও। আলহামদুলিল্লাহ, এরকমই তো আসার কথা তাই না? আমার কোশ্চেন অনুযায়ী এই ধরো একটা মডুলাসের ভিতরে সামথিং ইজ ইকুয়াল টু 9 আসার কথা, কিছু একটা থাকবে এখানে, ঠিক না? তো এই পরের লাইনে যখন আমি উঠাই দিই, মডুলাসটা উঠাই দিব, সবসময় মনে রাখবা মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস চলে আসবে, মানে লেফট হ্যান্ড সাইডের মডুলাস যদি তুমি উঠাই দাও, রাইট হ্যান্ড সাইডে প্লাস মাইনাস আসবে। সুতরাং আমি যদি এই যে 2টাকে ওই পাশে নিই তাহলে এটা 18 আসবে। এবার যদি মডুলাস উঠাই দেই, এই মডুলাসটা উঠাই দেই, তার মানে ধরো ভিতরে একটা বাক্স ছিল বা একটা বৃত্ত ছিল, এই বাক্সটা ইজ ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস 18। এরপরে সেখান থেকে ক্যালকুলেশন করে একবার বাক্স ইজ ইকুয়াল টু 18 ধরবা, আরেকবার এই বাক্স ইজ ইকুয়াল টু মাইনাস 18 ধরবা। এখান থেকে এই দুটো জিনিস আসবে, একটা হবে 7x + 5y + 24 = 0, আর একটা হবে 7x + 5y - 12 = 0। সবাইকে বুঝতে পারছো? ভাইয়া সূত্রের মধ্যে হ্যাঁ। যে হাফ ইনটু ওই যে সূত্রটা আছে মানে ক্ষেত্রফল নির্ণয়, ওইটার মধ্যে যে দুইটা স্তম্ভ মানে খাড়া দেয়, এটা কি মডুলাস রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, এটা মডুলাসকে রিপ্রেজেন্ট করে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রফল কিন্তু কোনো ঋণাত্মক হইতে পারে না, এই জন্য আমরা মডুলাস দিয়ে বুঝাই যে ভিতরের ক্যালকুলেশন করার পর যদি মাইনাসও আসে তাও আমি প্লাসটা নিব, প্লাস আসলেও আমি প্লাসটা নিব। বুঝা গেছে? ওকে ভাই, হ্যাঁ সবাই বুঝছো আশা করি। এই ম্যাথটাও হইছে না সবার? হইছে ভাইয়া। হইছে, রাইট। তো আজকে আমি একটা এক্সট্রা একটা টপিক আছে যেটা আসলে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট আমাদের বইয়ে যেহেতু আছে আমি তাই পড়াবো। আমি ওইটা একটু দেখাচ্ছি। ভাইয়া ক্ষেত্রফলে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ভাইয়া আমাদের এই যে মডুলাস দিয়ে যে ক্ষেত্রফল বের করি না, এটা স্কুলে ঘড়ির কাঁটার বিপরীতে বের না করলে নাম্বার কেটে দিত। হ্যাঁ ভাই, এই এটা করতে চমৎকার হবে। একটা প্রশ্ন করছে। হ্যাঁ এটা করতো ভাইয়া। ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা দিকে, এটা আমি জানি, আমাদের তো জাহাঙ্গীর স্যার পড়াই, তো আমি ফজর রহমানে ছিলাম, তো জাহাঙ্গীর স্যার আমাকে জিজ্ঞেস করতো হ্যাঁ ভাই, যে ঘড়ির জাহাঙ্গীর স্যার কাঁটার- আমাদেরকেও বলছে এটা মডুলাস না।
ঘড়ির কাঁটার বিপরীত দিকে না নিলে কেটে দিবে, দিকে না নিলে। ইন্টারমিডিয়েটে এটা নিয়ে কোনো ধরনের কনসার্ন হওয়ার কিছু নাই। হ্যাঁ, স্যাররা একটা কথা ঠিক বলছে যে যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে সবগুলোকে বসাও তাহলে যেটা হবে যে তোমার অ্যান্সারটা অলওয়েজ পজিটিভ আসবে, ঠিক আছে? বাট তোমার এত কাহিনী করার দরকার কি, তোমার একটা ভাবার দরকার কি যে এই বিন্দুটা এদিকে না ওইদিকে? আলটিমেটলি তুই যেভাবেই অঙ্কটা বসা মান সবসময় সেম থাকবে। সুতরাং তোমরা যে কাজটা করবা যে মানটা তো সেমই আসতেছে, তাই না? এরপর তুমি এটাকে পজিটিভ বলে দিবে যে এটা ক্ষেত্রফল কোনো নেগেটিভ আসতে পারে না, মানে এটা মডুলাস নিয়ে দিবা। ইন্টারমিডিয়েটে কোনো জায়গায় তোমার নাম্বার কাটবে না, নাম্বার কাটলে আমি দায়ী। কোনো জায়গায় নাম্বার কাটবে না, মডুলাস নিয়েই করছে এবং বইয়ে মডুলাস নিয়ে করছে, বুঝছো? তো এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু হ্যাঁ নেই। ভাই বুঝতে পারছি। বইয়েও মডুলাস দিয়ে করছে। স্কুল লেভেলে যেসব জিনিসটা ঝামেলা করে কলেজ লেভেলে এত বেশি ঝামেলা করে না, আর ভার্সিটিতে আরো কম ঝামেলা করে। স্কুল লেভেলের তোমাকে স্কুল লেভেলের এটা আমি বলি, দেখো স্কুল লেভেলে যেটা হইতো যে একটা ছেলে একটা ম্যাথ ধরো 10 লাইনে করা যায়, তো ওর মাথাটা ধরো একটু ফাস্ট বা ওর ব্রেন ভালো, তো ও ওই ম্যাথটা 9 লাইনে করলো। তো ওরে আমার কি করা উচিত? ওরে আমার এটা বলা উচিত না যে হ্যাঁ তুমি তো মাশাআল্লাহ অনেক ভালো, তুমি একটা লাইন স্কিপ করে তুমি মাথায় ক্যালকুলেশন করে তুমি দ্রুত ম্যাথের অ্যান্সারে চলে গেছো, ঠিক না? কিন্তু স্কুল লেভেলে তুমি যদি 10 লাইনের ম্যাথ যদি 15 লাইনে করো তাহলে স্যাররা বেশি নাম্বার দেয়। আর যদি 10 লাইনের ম্যাথ 9 লাইনে করো নাম্বার তোমার 0 দিয়ে দিতে পারে। অ্যাপ্রিশিয়েট করা হয়নি এই জিনিসগুলো, বাট কলেজে এটা অত বেশি ম্যাটার করে না। আর ইউনিভার্সিটি তো করে, ইউনিভার্সিটি যে যেমনে পারে করে, কোনো সমস্যা হয় না, নাম্বার দিয়ে দেয়। খুব বেশি খাইস্টা টিচার যদি না হয় আর কি, সবাই নাম্বার দিয়ে দেয়, যে যেভাবে পারে করে। ইন্টারনেট ওপেন সোর্স, যে যেখান থেকে পারে শিখে। ইভেন ক্লাসও অনেক পোলাপেন করে না, সবাই ইন্টারনেট থেকে শিখে, যে যেমনে পারে করে, সমস্যা হয় না। সুতরাং যত বেশি উপরের লেভেলে যাবে তত বেশি এগুলো নিয়ে চিন্তা, ছোটখাটো জিনিস নিয়ে চিন্তা করার আর দরকার নেই। আচ্ছা, এবার একটা জিনিসে আসতেছি। তালহাস, ভাই একটু বল তাড়াতাড়ি কর। খবর আছে ভাই? ভাই, বোরহান এমন করতো মনে করে দিলাম আর কি। আসলে বোরহান এমন করতো, কথা সত্য কিন্তু। ভাই ভাই সবসময় আমার খাইস্টাই ছিল। আমি নিজে নাম্বার কাটছে আমার কত। তুই তো কি সেই জন্য কি বোরহানের কাছে পড়তে গেছিলি। কি আমি আরে জানলে নাম্বার পড়তে কাটতে যেতাম। একটা স্যার আমাকে সাইড নোট না দেওয়ার কারণে 0 দিছিল, আর এর জন্য আলিফ ওরান স্যারের কাছে পড়তে গেছিল। সাইড নোটের কারণে 0? আল্লাহ। পরে আলিফের নাম হয়ে গেছে বোরহান আলিফ। ভাইয়া 2 লাইন স্কিপ করলে নাম্বার কাটা পুরা। আরে ভাই কি বলবো, এগুলো তো আমাদের সময় হয়েছে, তো আমরাও তো এইভাবে করতে হয়েছে। ইভেন এই তবে স্যারদের একটাই একই, মানে এভাবে করলে একদিক দিয়ে সেফ থাকা যায়। সেফ থাকা যায় কেন? কারণ তোমার খাতা আসলে বোর্ড পরীক্ষা কে দেখবে তুমি তো জানো না। একটা গ্রামের টিচার মনে করো হে হইলো অঙ্ক মুখস্থ করে করে শিখছে, সে এভাবে মনে করে যে তার মুখস্থ নলেজের বাইরে কেউ অঙ্ক করলে বা 1 লাইন 2 লাইন স্কিপ করলে সে ভাবে যে কেউ তো দেখে দেখে করছে বা তো এরকম টিচারের থেকে বাঁচার জন্য বা বোর্ড পরীক্ষা বেশি নাম্বার পাওয়ার জন্য সবকিছু প্রপারলি করা ভালো। এসএসসি তে তো এগুলা বেশি দেখা হয়। তো ইন্টারমিডিয়েটে ওই নিয়ে টেনশন নাই, কারণ ইন্টারমিডিয়েটে তোমার টার্গেট হচ্ছে অ্যাডমিশন, ওখানে তো তুমি যত পারো শর্টকাট করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি। ধরো এখানে 2টা পয়েন্ট আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন আমি তোমাকে এখন ধরো আমি সি আর ডি 2টা পয়েন্ট নিব, ওকে? আমার সি আর ডি 2টা পয়েন্ট কিন্তু এদিকে হইতে পারে, এদিকে সি হইতে পারে, ডি হইতে পারে, তাই না? হইতে পারে। অথবা এমন হইতে পারে সি এদিকে ডি এদিকে, এটা হইতে পারে না? এই 2টা কেস হইতে পারে। এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে আমি তোমাকে কোশ্চেন করলাম যে সি আর ডি এ বি রেখার একই দিকে আছে না বিপরীত দিকে আছে? যদি সি আর ডি দুইজনই এখানে থাকে তার মানে কি সি আর ডি এ বি রেখার একই পাশে আছে? হ্যাঁ ভাই। আর যদি এমন হয় যে ডি এদিকে নাই, তাহলে সি এদিকে আছে ডি নিচে আছে, তার মানে কি সি আর ডি এ বি রেখার বিপরীত পাশে আছে। সো এই জিনিসটা চাইলে আমরা স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে বের করতে পারবো, মানে একটা সি আর ডি কোন পাশে আছে সেটা আমরা বের করতে পারবো, বুঝছো? কিভাবে বের করব? আমরা যেটা করব, ধরো সি বিন্দুর স্থানাঙ্ক জানি তো আমরা মনে করি সি আর ডি ধরো ডি এদিকে আছে অথবা ডি এদিকে আছে, ওকে? আমি প্রথমে যেটা করব, তোমার ত্রিভুজ এ বি সি বের করব। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করব, ওকে? এটার সাথে গুণ দিব কাকে? ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি, যে এবিসি কে নিয়ে একটা ক্ষেত্রফল বানাইতে পারি, চাইলে আমি ত্রিভুজ বানাইতে পারি, আবার এবিডি কে নিয়ে একটা ত্রিভুজ বানাইতে পারি। এবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করব। এই 2টা ক্ষেত্রফলের গুণফল যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে, আচ্ছা আমার এটা একটু কনফার্ম করতে হবে যে নেগেটিভ না পজিটিভ। আমি একটু বইটা একটু দেখি।
হুম। তো আমার এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের গুণফল পজিটিভ হইতে পারে অথবা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের গুণফল নেগেটিভ হতে পারে, ঠিক আছে? যদি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের গুণফল নেগেটিভ হয় তখন বোঝায় যে এই সি আর ডি বিন্দু বিপরীত পাশে আছে। আর দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের গুণফল যদি পজিটিভ হয় তাহলে বোঝায় সি আর ডি বিন্দু এ বি রেখার একই পাশে আছে, হয় নিচে আছে নাহলে উপরে আছে, মানে একই দিকে আছে নাকি বিপরীত দিকে আছে। সো এটা বেশি একটা ইম্পর্টেন্ট কিছু না, এটা বোর্ড পরীক্ষাতে জীবনেও আসবে না আর অ্যাডমিশনে খুব বেশি আসে না, বাট তাও কনসেপ্টটা জানা রাখার জন্য আর কি। তোমরা কি এটা বুঝতে পারছো? তাহলে একটা ম্যাথ করো, ম্যাথ করে আজকে ক্লাস শেষ করে দিই। বুঝতে পারছো জি এটা? ভাই, বুঝতে পারছি। জি ভাই। মানে মানে আমার এই ম্যাথটা আসলে এই কনসেপ্টটা আমাকে হেল্প করবে কোথায়, যে সি আর ডি বিন্দু কি একই দিকে আছে না বিপরীত দিকে আছে, এই জিনিসটা জানার জন্য হেল্প করবে। বুঝতে পারছো? ভাইয়া যদি পজিটিভ হয় তাহলে একই দিকে আছে, আর যদি নেগেটিভ হয় তাহলে বিপরীত দিকে হ্যাঁ, আছে। মানে আমি এটা শিওর যে তারা একই দিকে আছে, উপরে আছে নিচে আছে জানি না, বাট সি আর ডি একই পাশে আছে এবি রেখার। আর যদি নেগেটিভ হয় তার মানে একজন উপরে থাকলে একজন নিচে, একজন নিচে থাকলে একজন উপরে। ক্লিয়ার? এবার একটা ম্যাথ দেই। ক্লিয়ার ভাইয়া? এবার একটা ম্যাথ দেই। এই চ্যাপ্টারের এতে কোনো ম্যাথ আছে কিনা আমি জানি না, দেখে খুঁজতে হবে। উদাহরণ আছে মনে হয়। হ্যাঁ, পাইছি একটা ম্যাথ। আচ্ছা, এই কনসেপ্টটা কি বুঝছো? কনসেপ্টটা বুঝছো না? তাহলে কিন্তু এই ম্যাথটা পারবা ইনশাআল্লাহ। এবার দেখো, -1 কোশ্চেনটা ক্লিয়ার? এটাই লাস্ট ভাইয়া ম্যাথ। সি এর স্থানাঙ্কটা কি? -1 -1? সি এর স্থানাঙ্ক হচ্ছে -2 -1, -2 -1। এটা আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। দ্রুত আমাকে একটু অ্যান্সারটা বলো। আচ্ছা, এই শুনো 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 শোনো, এখানে একটা কাহিনী আছে। এখানে কিন্তু আবার মডুলাস মান নিও না, বুঝছো? কারণ যেহেতু এখানে প্লাস মাইনাস দুইটা নিয়েই কাজ করতে হবে, সুতরাং এখানে হচ্ছে ক্ষেত্রফল বলতে ক্ষেত্রফল যেটা পাবা সেটাই নিবা, ঠিক আছে? আবার এটাকে প্লাস বানাই দিও না, তাহলে সবই প্লাস হয়ে যাবে, বুঝছো? একবার এবিসি এর ক্ষেত্রফল বের করো, আবার এবিডি এর ক্ষেত্রফল বের করো, বের করে গুণ করো দুটোই। ভাইয়া আসছে একই পাশে অবস্থিত, একটা -6 আসছে, একটা না স্যার, একটা -4, একটা -6। তো তাহলে গুণ করলে ভাইয়া, তো পজিটিভ আসে, তাই না? হ্যাঁ গুণ ভাই করলে পজিটিভ পজিটিভ আসে, আসছে, কিন্তু এটা একই পাশে অবস্থিত হবে। হ্যাঁ, একই পাশে অবস্থিত। ভাইয়া অ্যান্সার দুটো হয়েছে। একই পাশে অবস্থিত। রাইট রাইট রাইট, তোমাদের সবার অ্যান্সার হয়ে গেছে। না, তোমার সবার না, তোমাদের দুইজন হয়েছে, বাকিদের কি অবস্থা? তালহা, আলিফ, বাপ্পি আর হচ্ছে ইউসা। ইউসা না কোনো কথাই কয় না, আমি ইউসার কই, ইউসা কি আছে ক্লাসের মধ্যে? এই ইউসা তো ক্লাসেই নেই, কই গেছে? মানে নেটের সমস্যা চলে গেছে মনে হয়। না না, ওই ঘুমায় গেছে মনে হয়, ও প্রচুর ঘুমায়। ও এর আগে মাঝে মাঝে পড়তে আইতে কইতাম 9টা বাজে সকালে, ও আসতো 12টা বাজে। এই এত ঘুম 9 10 থাকতে।
ভাই উদ্ভাসের অনলাইনে সিস্টেমটা কি জানো? না আমি তো জানি না কি কেমন ভাই করতেছে। আমি জানি। ওরা ওরা মোটামুটি ভাই ভালোই করতেছে। যেমন ভাই ধরো যে দুইজন ভাই ক্লাস নেবে, ভালো হুম ভাইরে ক্লাস নেয়, কিন্তু দুইজন ভাই ক্লাস নেবে, তো একজন হুম থাকবে ক্যামেরার সামনে, মানে উনি পড়াতে থাকবে, আরেকজন থাকবে ক্যামেরার পিছনে, মানে মেসেজিং এ থাকবে। তো ধরো আমাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জিজ্ঞেস ও করা থাকলে আমরা মেসেজ করি, কিউএ তে কোশ্চেন করি, হ্যাঁ ওইখানে ভাইয়ারা সাথে সাথে উত্তর দিতে থাকে, এটার উত্তর এটা হবে, এটা হবে। আর আমাদের কোনো সমস্যা হলে আমরা রাইজ হ্যান্ড করি। তো লাস্টে আমাদেরকে সময় দেওয়া হয় যে 10-15 মিনিট, আধা ঘন্টা এরকম সময় ভাইয়ারা খালি প্রশ্নের উত্তর নেয়। তো তাদেরকে প্রশ্ন উত্তর দিতে দেয় যারা একদম ফুল টাইম ক্লাসে ছিল। তো ভাই এভাবে ওদের সিস্টেমটা আর কি আছে। আর আবার তো তারা পোলও করে ভাই, পোলের মাধ্যমে কোশ্চেন আনসার দেয়। ধরো যে একটা টপিক বুঝাইছে, তো যেমন তুমি ম্যাথ করতে দিচ্ছ না, তো ওরা এরকম এমসিকিউ টাইপের ম্যাথ করতে দেয়, দেন পোল করে, পোলের মাধ্যমে এমসিকিউ অ্যান্সার নেয়। এভাবে আর কি ভাই এটা আগাচ্ছে। এটা এটা এটা- এটা তো খুব ভালো ভালো। জি ভাই। উদ্ভাস সবসময় ইনোভেটিভ, ঠিক আছে। ওরা একদম নতুন নতুন জিনিস আনে, নতুনত্ব আনে, এই জন্যই তো মার্কেটে এখনো ফার্স্ট, প্রথম ইয়াতে আছে। ভাই ভালো। তারপরে ওদের ভাই আবার একই পাশে আছে। একই পাশে না, তাহলার আসছে একই পাশে, বাপ্পি আর তাহলা, তোমাদের অ্যান্সার বলো তাড়াতাড়ি। জি ভাই একই পাশে -6 -4। হ্যাঁ গুড। এই আজান দিয়ে দিতেছে, তাহলে আজকে আর বেশি দূর যাব না। আমাদের মোটামুটি আমি চেষ্টা করছি চ্যাপ্টারের যতগুলা টাইপের অঙ্ক সম্ভব আমি কম বেশি টাচ করার, যতটুকু সম্ভব। বুঝতেই পারতেছো একটা ক্লাসে আমি সম্ভব না 1.5 ঘন্টার একটা ক্লাসে সবকিছু করার। আবার আমার পক্ষে যদি সবগুলা ম্যাথ শুরু থেকে করা এটাও সম্ভব না। তোমাদের জন্য কিছু রাখা উচিত, তোমরা বাসায় প্র্যাকটিস করবো এটার জন্য। তো যে অঙ্কগুলো আমি করাইতে পারি নাই ওগুলো তোমরা নিজেরা বাসায় অবশ্যই ট্রাই করবা। ট্রাই করলে অবশ্যই নিজেরা পারবা, আমি বিশ্বাস করি। এই হচ্ছে গিয়ে কথা। আর এরপরের দিন হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারটা করাবো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ফ্রাইডে 3টা বাজে, তাই তো? হ্যাঁ ভাইয়া। ফ্রাইডে হচ্ছে 3টা বাজে। আর হচ্ছে এই যে 3টা বাজে, আচ্ছা আদিব তোর কোন কোন দিন উদ্ভাসে ক্লাস থাকে? ভাই প্রতিদিনই থাকে উদ্ভাসের ক্লাস। প্রতিদিনই থাকে? জি ভাই প্রতিদিন থাকে। আচ্ছা তাহলে তো সমস্যা। আচ্ছা তাহলে আমি রেকর্ডিং অফ করে দিতেছি।